প্রিয় দর্শক, শুরু করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজন। সাথে আছি আমি জারা এবং আমার সাথে আছে আমাদের আজকের বিশেষ অতিথি, আমার খুব পছন্দের বাংলাদেশের একজন টপ উপস্থাপিকা, মডেল এবং ইনফ্লুয়েন্সার বারিশা হক। হ্যালো বারিশ, হাউ আর ইউ? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি না ভীষণ রকমের হ্যাপি যে তোমাকে আজকে অনেকদিন পরে, আমাদের তো এমনিতে দেখা হয় কিন্তু আজকে আমার শোতে পেয়ে আড্ডা দেওয়া যাবে আজকে, অনেক আড্ডা দেওয়া যাবে। তো বারিশ, তুমি তো অনেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছো। তো শুরুতে আমি একটু জানতে চাই মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ 2026 সম্পর্কে। এটা একটা বিউটি প্যাজেন্ট এবং এটা 54তম আসর হতে যাচ্ছে, যেখানে 80টি দেশ পার্টিসিপেট করবে এবং ফাইনালটা হবে ইজিপ্টে। সো বাংলাদেশ থেকেও একজনকে নির্বাচন করা হবে এবং এই পুরোটা আয়োজনেই আমি একদম ডে 1 থেকে যুক্ত আছি, মানে 54তম আসরে। এবং আমাকে যেই ডেজিগনেশনটা দেওয়া হয়েছে ন্যাশনাল কালচারাল আইকন, সো আমি জানি না আমি আসলে এটা ডিজার্ভ করি কিনা, বাট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো বিশ্বের মঞ্চে, এটা আমার কাছে দারুণ লাগছে। একদম। আমি কিন্তু কোনো বিউটি প্যাজেন্ট থেকে আসিনি, যেমনটা তুমি জানো, বাট কাজের অভিজ্ঞতা থেকে আমরা এখানে আরও অনেকেই আছে বিভিন্ন সেক্টর থেকে যারা ভালো কাজ করছে, তাদেরকে বিভিন্ন ডেজিগনেশনে দেওয়া হয়েছে। এবং ই মেকার্সকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, তারা যেহেতু লাইসেন্স পেয়েছে এবার। সো আমি সবসময় বিশ্বাস করি যে বিউটি প্যাজেন্ট আমাদের দেশে অনেক হয়। দেখো, কিছু কিছু নিয়ে আলোচনা হয়, কিছু কিছু নিয়ে সমালোচনা হয়। তো গুটি কয়েক বিউটি প্যাজেন্টই কিন্তু আছে যেখান থেকে মেয়েরা কিন্তু ভালো কিছু করতে পারছে, বা স্টার হয়েছে, সুপারস্টার হয়েছে, বা যারা স্টিল রাইট নাও কাজ করছে 10-15 বছর ধরে, বাট ম্যাক্সিমামে হারিয়ে যাচ্ছে। তো আমরা আসলে ওরকমটা চাই না। আমরা চাই যে সারা বাংলাদেশ থেকে যোগ্য কেউ থাকুক, যে আসলে সত্যিকার অর্থে বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আসলে হার জিতটা তো থাকবেই অবশ্যই, কিন্তু আমরা চাই যে এমন একটা মেয়েকে তৈরি করতে যাকে সবাই মনে রাখবে। আচ্ছা, তুমি কিভাবে মিস ইন্টারকন্টিনেন্টাল 2026 এ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে যুক্ত হলাম? আমি যেমনটা মনে হয় যে যেহেতু সারা বাংলাদেশে অনেক ব্র্যান্ডসদের সাথে আমি কাজ করি, সব কিছুই তো আসলে একটা বিজনেস, মার্কেটিং বিজনেস। এই যে এত দেশ একত্রিত হচ্ছে, যেমন কিছুদিন আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি অনেক বড় বড় কোম্পানিরা বিভিন্ন খেলোয়াড়দের স্পন্সর করেছে, প্রোগ্রাম স্পন্সর করেছে। সো এই বিউটি প্যাজেন্টকে ঘিরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসরা আসছে স্পন্সর করছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি মনে করি এটা খুবই ভালো একটা বিজনেস প্ল্যাটফর্ম। স্পেশালি আমাদের যে ক্রাউন রিভিলিং একটা আয়োজন হবে খুব শীঘ্রই, যেটা ফর দ্য ফার্স্ট টাইম যে কোনো বিউটি প্যাজেন্টের ক্রাউন রিভিলিংও একটা প্রোগ্রাম হবে, এবং এখানে বাংলাদেশের অনেক সেলিব্রিটিসরাই থাকবেন। তো আমার মনে হয় যেই মেয়েরা এখানে আসলে আসবে, রেজিস্ট্রেশন করবে, তারা এই জার্নিটা সারা জীবন ক্যারি করতে পারবে এবং এই জার্নি থেকে অনেক কিছু শেখার আছে। কারণ একটা মানুষের লাইফে গ্রোমিং অনেক বেশি ইম্পর্টেন্ট, সে যেটা যে কোনো সেক্টরেই যাক, রাইট? মডেলিং হতে পারে, অ্যাক্টিং হতে পারে, তুমি হচ্ছে গিয়ে ব্র্যান্ড প্রমোটার। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে মেয়েটাকে কিন্তু আমরা এমনভাবে তৈরি করব যে কোনো দিক থেকেই কম না। ড্রেস সেন্স, মেকআপ সেন্স, গ্রুমিং, হাঁটা, কথা বলা, মার্কেটিং করা, সব কিছুই। এখন হচ্ছে ডিজিটাল যুগ, এখন একটা নিয়ে পড়ে থাকলে হবে না। নাচ, গান, অভিনয়, উপস্থাপনা সব কিন্তু শিখতে হবে, মানে মাল্টি ট্যালেন্টেড। আমরা এখন কি চাই? একের ভিতরে সব। মাল্টি ট্যালেন্টেড মেয়েদেরকে আমরা আসলে খুঁজছি। তো সেক্ষেত্রে গ্রুমিং এ কারা কারা থাকছেন? এখানে গ্রুমিং এ বাংলাদেশের অনেক বড় বড় ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা কাজ করেছেন কোরিওগ্রাফাররা থাকছেন। এটা ই মেকার্স থেকে খুব সুন লঞ্চ করা হবে। হ্যাঁ, আমরা ভেতরে জানি, কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টগুলো আমরা খুব সুন দিব, এবং আমাদের স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডেই হয়তো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। অলরাইট। সো এখানে যেহেতু বিশ্বের 80টা দেশ থেকে তোমার হচ্ছে কন্টেস্ট্যান্টরা আসছে, তো তাদের ক্ষেত্রে তুমি তাদেরকে উদ্দেশ্য করে কি পরামর্শ দিবা? যেহেতু তুমি অনেক দিন ধরে একটা ইন্ডাস্ট্রিতে আছো, আর সেটা যে কোনো দেশেই হোক না কেন, তুমি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো, তুমি একজন ভালো ব্র্যান্ড প্রমোটার, প্রথম সারির, ইউ আর দ্য ফার্স্ট ব্র্যান্ড প্রমোটার অফ কোর্স, আই উড সে। অ্যান্ড তো ওই ক্ষেত্রে তুমি যেহেতু সিনিয়র, তুমি কি বলবা? আমি মনে করি আসলে শেখার কোনো শেষ নেই। দেখো, প্রতি মুহূর্তে আমরা শিখছি, এবং আমরা যখন কাজ শুরু করেছি তখন কিন্তু এত গ্রুমিং স্কুল ছিল না, এত অপরচুনিটি ছিল না। তো আমরা কিন্তু কাজ করতে করতেই শিখেছি। তো এই যে মেয়েটা নির্বাচিত হয়ে যাবে বিশ্বমঞ্চে, আমরা আশা রাখতেই পারি সে জিতবে। আবার এরকমও আমরা ভাবতে পারি যে সে যে এই মঞ্চে যাচ্ছে,
আরও দেশের যে পার্টিসিপেন্টদের সাথে তার একটা মেলবন্ধন হচ্ছে, এটাই তার জন্য অনেক বড় একটা ট্রেনিং। এই মঞ্চটা তার সারা জীবন মনে থাকবে। সো আমরা বেস্ট উইশেস তাকে জানাতেই পারি, বাট এখনও আমরা জানি না আসলে যে কে হতে যাচ্ছে। সো এটা আমরা রেজিস্ট্রেশনটা ওপেন করব তখন সবাই রেজিস্ট্রেশন করবে এবং সেখান থেকেই আমরা একজনকে উইনার হিসেবে করবো। তো একটা কথা আমি জানতে চাই তোমার কাছ থেকে, যেহেতু তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে, তো যেহেতু এটা একটা কম্পিটিশন, দ্যাট মিনস আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবার এখানে একটা সুযোগ থাকে। তো একটা মেয়ে যে তোমার প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করবে, ধরো আমরা যারা ঢাকায় থাকি তাদের কিন্তু আশেপাশ থেকে অনেক সাইড টক আসে যখন আমরা মিডিয়াতে কাজ করি। তো সেক্ষেত্রে তোমার আসলে পরামর্শটা কি? কারণ আছে না যে আমরা যদি একটা ইন্সপায়ারিং কথা বলি, সেজন্য কিন্তু যে কোনো মেয়ে যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে, কারণ প্রত্যেকেরই একটা ড্রিম থাকে যে আমি এটা হতে চাই, লাইফ এটা হতে চাই, অনেক প্রতিবন্ধকতার কারণে হতে পারে না। তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা যারা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায়? দেখো, অনেকেই মনে করে যে ঢাকার মেয়েরা অনেক প্রিভিলেজড, যেহেতু ফ্যাশনের দিক থেকে বা সোশ্যালাইজেশনের দিক থেকে এগিয়ে আছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। কারণ প্রতিভা কিন্তু গড গিফটেড। হ্যাঁ, যখন আমরা কোনো গানের প্রতিযোগিতা বা নাচের প্রতিযোগিতায় দেখি, আমরা দেখি কি ঢাকার বাহিরের ছেলেমেয়েরা অনেক এগিয়ে আছে, কারণ তারা শুধু প্রতিভাটাকেই ফোকাস করে। আমরা কিন্তু ডিফোকাসড হয়ে যাই, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, মডার্ন সোসাইটি সব কিছু মিলে আমরা ডিফোকাস হয়ে যাই। বাট যারা ঢাকার বাহিরে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা যেমন মেধা তালিকাতেও অনেক এগিয়ে থাকে, অনেক কিছু করে, হ্যাঁ একদম মেধা তালিকাতেও যেমন তারা এগিয়ে থাকে, লেখাপড়ায় পাশাপাশি প্রতিভাতেও তারা এগিয়ে থাকে। তো আমরা এই জন্য কিন্তু সারা বাংলাদেশে এই রেজিস্ট্রেশনটা করছি, যে আমরা ফাইন্ড আউট করতে চাই, হতে পারে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে একটা মেয়ে উঠে এসে উইনার হয়ে যেতে পারে, গড নোস। সো এটা আসলে তার ক্যারিয়ারের জন্য একদম অনেক বড় একটি সুযোগ। আচ্ছা, যেহেতু এখানে কথা আসলে ক্যারিয়ারে, তো এখানে যেহেতু তুমি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে যুক্ত আছো, তোমার ক্যারিয়ারের কি হলো, এটা মানে সুবিধাটা তুমি কি পেলে? এটা ডেফিনেটলি আমার জন্য একটি নতুন মাত্রা। ই কমার্সকে জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, এবং বিউটি প্যাজেন্টের সাথে এটাই আমার ফার্স্ট টাইম যুক্ত হওয়া। কারণ দেখো, আমাদের বাংলাদেশে বেশিরভাগ বিউটি প্যাজেন্টগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়, এবং অনেক বিউটি প্যাজেন্টই আমরা দেখেছি যে একটা অনুষ্ঠান করে কোনোভাবে একটা মেয়েকে তারা উইনার করে দিচ্ছে, যেখানে তাদের কোনো গ্রুমিং ক্লাস, ইন্ট্রোডাকশন কোনো কিছুই নেই। আর আমরা যদি ইন্টারন্যাশনালি যাই, আমাদের তো অনেক স্কিলস নিয়ে তারপরে যেতে হবে। আবার এরকমও আমরা অনেক জায়গায় দেখেছি যে, যেটা তুমি বলে যে লবিং এর মাধ্যমে কিন্তু সিলেক্ট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাট আমাদের এটা কিন্তু একদম অথেন্টিক বিউটি প্যাজেন্ট, যেভাবে ডে 1 থেকে রেজিস্ট্রেশন থেকে শুরু হচ্ছে। দেন আমাদের এখানে ক্যাম্প আছে, ক্যাম্পে চলে যেতে হবে মেয়েদেরকে, সেখানে ট্রেনিং পিরিয়ড আসবে, টপ 10 আসবে, টপ 10 থেকে আবার মেয়েরা বাছাই হবে, এবং প্রতিটা পর্বে কিন্তু জাজ থাকবে একদম অভিজ্ঞ, যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন। সো এখান থেকে আসলে আমার মনে হয় প্রপার একজন মেয়ে বের হবে যে বিশ্ব দরবারে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট তো করবেই, পরবর্তীতে দেশে ফিরে এসেও যাতে আমাদের বাংলাদেশি মিডিয়াতে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করতে পারে। তোমার সাথে আমি একদমই একমত, কারণ দেখা যাচ্ছে যে আমরা যদি তোমার ইন্টারন্যাশনালিও কম্পিট করি, আমরা যখন দেশে ফিরে আসি তখন কিন্তু আমরা যেটা অন্যান্য দেশে যদি দেখি যে হলিউড বলিউডে, তারা হচ্ছে কম্পিটিশন করার পরবর্তীতে ওই মেয়েটাকে বিভিন্নভাবে কিন্তু তারা হচ্ছে সুযোগ দেয় কাজের জন্য, বাট আমাদের ক্ষেত্রে ওরা আসলেই হারিয়ে যায়। তো আমার মনে হয় যে মিস ইন্টারকন্টিনেন্টাল, এবং এখন কিন্তু মানুষের মাইন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন যখন কোনো ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টে আমরা দেখেছি এর আগে, একটা বিকিনি একটা পার্ট থাকে, যেখানে সুইমস্যুট পরে যেতে হয় বা বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয়। রিসেন্টলি তুমি দেখবে যে মানুষ কিন্তু এগুলোতেও অ্যাপ্রিশিয়েট করছে, চেঞ্জ হচ্ছে মানুষের চিন্তাধারা। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ যদি সাপোর্ট করে বাংলাদেশের মেয়েকে, তাহলে কিন্তু সে অনেক দূরে এগিয়ে যেতে পারে, সে বিশ্ব জয় করতে পারে। তো বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে অনেক জায়গায় আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের পোশাক এখন 2026 সাল, তোমাকে ইন্টারন্যাশনাল ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ তুমি সেটা মডেলিং বলো, সেটা তুমি নাটক বলো, সেটা তোমার ব্র্যান্ড প্রমোশন বলো, আমাদেরকে কি করতে হয়? আমরা আজকে আমি ড্রেসটা পরে আসছি, আমরা ট্রেন্ডকে ফলো করি, সো ট্রেন্ডকে ফলো করে আমাদেরকে আগে যেতে হয়। তো সেক্ষেত্রে যদি আমাদের একটা কম্পিটিশনে সুইমস্যুটের একটা পার্ট থাকে, তাহলে অফকোর্স আমাকে সেটা পড়তে একদম। আবার বিভিন্ন কম্পিটিশনে আমি দেখেছি যে মুসলিমদের জন্য বা বিভিন্ন দেশের জন্য সেটাকে কিন্তু একটু কনসিডার করা হয়, এটাকেও আমি অ্যাপ্রিশিয়েট করি। এটাও অ্যাপ্রিশিয়েট করার মতো। অলরাইট, সো
বারিশ, এবার একটু তোমার কাছে যাই, তোমার ব্যক্তিগত প্রশ্নে। তুমি যেহেতু একজন ব্র্যান্ড প্রমোটার, তো তোমাকে অনেক সময় অনেক জায়গায় অনেক ধরনের কমেন্টের শিকার হতে হয়। যেমন তুমি যখন লাইভে যাও তখন অনেকে অনেক ধরনের অপ্রীতিকর কথাও বলে, তো তুমি সেটাকে কিভাবে ডিল করো? আমি ডিলই করি না জানো, কারণ আমার মনে হয় যে এগুলো ডিল করতে যে সময়টুকু আমার লাগবে সেই সময় আমি আরেকটা লাইভ করে ফেলতে পারবো। প্রথম দিকে একটু মন খারাপ হতো, বাট এখন আমার কাছে মনে হয় যে আহ, মানুষ যত বেশি চিনবে তত বেশি মানুষ কমেন্ট করতে পারবে, এবং কমেন্ট সেকশন তো আসলে ওপেন, যে কেউ এসে কমেন্ট করতে পারে। যেমন হেটার্সও থাকবে, ফলোয়ার্স হ্যাঁ, থাকবে। তুমি দেখবে যে বাংলাদেশে অনেক ব্র্যান্ড প্রমোটার আছে যাদেরকে খুব কম মানুষ চিনে, তাদের কমেন্ট সেকশনে দেখবে খারাপ মন্তব্য নেই, কারণ ফ্যামিলি বা ফ্রেন্ডসরা কিন্তু কখনো খারাপ মন্তব্য করে না। খারাপ মন্তব্য সেই করবে যে তোমাকে চেনে না, যে তোমাকে ব্যক্তিগতভাবে চেনে না। সো তোমার পরিসরটা যত বাড়বে, তোমার খারাপ ভালো তত মানুষের মধ্যে যাবে। তো আমি এটা দেখেছি যে আমি যত ব্র্যান্ডসদের সাথে যুক্ত হচ্ছি, ইন্টারন্যাশনালি আমি গিয়ে কাজ করেছি, অন্যান্য অনেক দেশে গেছি, ওপেনিং থেকে শুরু করে উপস্থাপনা, মডেলিং, অনেক কাজ করেছি। বাট আমি সবসময় বিশ্বাস করি যে আমি বাংলাদেশের মেয়ে, এবং এখানে আমাকে মানুষজন যত ভালোবাসা দিয়েছে, স্পেশালি মিডিয়ার অঙ্গনের মানুষজন, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে পত্রিকা অফিস, আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। সো প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ Thank সো you ভেরি so মাচ। much. আমরা আরো অনেক গল্প করবো, চলো একটা ব্রেক থেকে করে আসি। প্রিয় দর্শক, স্যান্ডালিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হলো ছোট্ট একটু ব্রেকের, কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। ফিরে এসে আমি আবার আড্ডায় জয়েন করে ফেললাম। আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে আমাদের সবার পছন্দের বারিশা হক। তো বারিশ, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যেহেতু অনেক অ্যাওয়ার্ডে যাও, আমি একদম ডিরেক্টলি চলে যাচ্ছি তোমার কাছে। তো এখন যেটা হয়েছে, আমাদের দেশে আগে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো যেরকম হতো এখন কিন্তু ওইরকম হচ্ছে না, সেটা আমরা সোশ্যাল একদম। মিডিয়ার বদৌলতে খুব ভালো করেই দেখতে পারছি। সো তোমার অপিনিয়ন কি, তুমি কি বলতে চাও? আমার তো মনে হয় এখন পুরোটো আমাদের ইন্ডাস্ট্রি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে অপসংস্কৃতি, যেখানে অযোগ্যদের যোগ্য স্থানে বসানো, এই বিষয়গুলো অনেক কমন হয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমি যেহেতু সবসময় পজিটিভ মাইন্ডেড থাকি, আমি বিশ্বাস করি যে এই সময়টাও কেটে যাবে। খুব দ্রুত কেটে যাবে কিনা জানি না, তবে আমরা যারা অনেক বছর ধরে কাজ করে আসছি, আমরা আসলে খুব কষ্ট পাই, ব্যথিত হই যখন একই প্রোগ্রামে আমরা দেখি যে হ্যাঁ, হ্যাঁ। সমালোচিত কোনো কিছু হচ্ছে। ইনফ্যাক্ট তুমি দেখবে যে এখন যাদের ফলোয়ার বেশি তাদেরকে কাজে নেওয়া হচ্ছে, যারা ভাইরাল তাদেরকে কাজে নেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট এবং নেগেটিভ ওয়েতে ভাইরাল। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে টাকা দিয়ে তারা হচ্ছে সম্মাননা নিচ্ছে, হ্যাঁ, কোনো অনুষ্ঠানে যাচ্ছে, টাকা দিলেই মঞ্চে হাঁটা যাচ্ছে, মঞ্চে নাচ করা যাচ্ছে, গান করা যাচ্ছে। এই জিনিসগুলো আসলে এবং আরো খুবই একটা ব্যাপার আমি দেখতে পেরেছি যে যারা হচ্ছে কি আমাদের দেশের প্রথম সারির অভিনেতা অভিনেত্রী, তারাও ওখানটাতে গিয়ে তোমার হচ্ছে বিচারক অপ্রস্তুত হচ্ছে, তারা কিন্তু অপ্রস্তুত হচ্ছে, কারণ আমাদেরকে তো কাজ করে যেতে হবে না। যারা আমি যদি আজকে বসে থাকি, আমার জায়গায় আরো 10টা মেয়ে আছে, তোমার জায়গায় বসার জন্য আরো 10টা মেয়ে আছে। তুমি যদি সিক হয়ে যাও আজকে, কালকে আরেকটা মেয়ে এনে বসিয়ে দিবে, রাইট? সো আমাদের কিন্তু কাজ করে যেতে হবে, আমাদের জায়গাটা ধরে রাখতে হবে। এজন্য কিন্তু আমরা অনেকটা বাধ্য হয়ে অনুষ্ঠানগুলোতে যাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার একটা প্রবলেম আছে। ধরো তুমি যদি তোমার জায়গাটাকে খুব সুন্দরভাবে ধরে রাখতে চাও, আমরা যদি আমাদের যারা আগে কাজ করে গেছেন, যেমন তোমার হচ্ছে গিয়ে মৌমাপু, রিচি আপু, কিংবা যারা আছেন তৌকির আহমেদ ভাইয়ারা, ওনারা খুব সিলেক্টিভ প্রোগ্রামগুলোতে যেতেন, এবং তাদেরকে তারা যদি এখনো রাস্তায় বের হন, আমরা দৌড়াই গিয়ে আমরা বলি যে একটু ছবি তুলতে পারি কিংবা কথা বলি। তাদের সময়টার সাথে আসলে আমাদের মিলিয়ে কোনো লাভ নেই। তাদের জনরা, তাদের টোটালি আলাদা। এই যে তুমি যেটা বললে না যে ওনারা হচ্ছে গিয়ে অপ্রীতিকর অবস্থাতে পড়ে যান, কিন্তু কথা হচ্ছে যে একটা সেলিব্রিটি যখন প্রথম সারির, তখন তো উনি চাইলেই কিন্তু অনেক কিছু মেনটেন করতে পারেন, কারণ ওনার কাছে কিন্তু তোমার হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে বেঁচে থাকার মতো অনেক কিছুই আছে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অবস্থা বলো, সবকিছু মিলে। আমরা জানি না যে কোন প্রোগ্রামে কোন ঘটনাটা কিভাবে ঘটছে। আমরা যখন পর্দার আড়ালের ঘটনাগুলো জানতে পারি, তখন আমরা নিজেরাই অবাক হই যে আসলে ঘটনাটা এভাবে হয়েছে। তো আমি অর্গানাইজারদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এখন অবশ্য অনেকে পরিবর্তন এনেছে, অনেক অর্গানাইজাররা কিন্তু
এগুলোতে নিষেধাজ্ঞা। কারণ সাধারণ মানুষদের কথা যদি বলি, ওনারা কিন্তু এখন যেহেতু তোমার সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে অনেক কিছু জাজ করে ফেলে, সেটা একদম। তুমিও জানো। আর অডিয়েন্সরাও কিন্তু এখন খুব বোকা না, জানো, কারণ অডিয়েন্সরাও কিন্তু বোঝে যে কারা যোগ্য কারা অযোগ্য। কমেন্ট সেকশন দেখলে তুমি বুঝতে পারবে। তো আমার কাছে মনে হয় যে যারা আসলে নিজেদেরকে জাহির করার জন্য এই কাজগুলো করছে তারা আসলে বেশি দিন টিকতে পারবে না, এবং এটা খুবই বাস্তব একটি কথা। টিকে তারাই থাকবে যারা আসলে কাজ পারে, যারা কাজ জানে। আচ্ছা, যেহেতু অনেকদিন এই জায়গাটাতে আছো, তোমার কখনো মনে হয়নি যে তোমাকে কেউ কপি করে কিংবা তোমার ও মতো মাই হয়ে গড! যায়? দেখো, কপি আমরাও কিন্তু শিখে এসেছি। আমরা সিনিয়র আর্টিস্টদেরকে দেখে শিখি, এবং এখনো আমার মনে হয় যে আমার একদিনেরও যে সিনিয়র, তার পাটা ছুঁয়ে আমি একটু সালাম করি, যে একটু আশীর্বাদ নিই যে তারা কিভাবে কাজ করেছে। কিন্তু সেটা আমরা কিন্তু স্বীকার করি, বলি। কিন্তু কিছু কিছু মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে যে যা করব যা বলবো সেটাই তাদেরকে করতে হবে, সেটাই তাদেরকে এবং বলতে হবে। রেসপেক্ট করে না। নো রেসপেক্ট, একদম। আমাদের পরবর্তী যে জেনারেশনটা এখন কাজ করছে, বেশিরভাগ কমপ্লেইন আসে যে তাদের ম্যানারিজম প্রবলেম, তাদের হচ্ছে এটিকেট প্রবলেম। এবং এটা কিন্তু আমরা মিস ইন্টারকন্টিনেন্টালে খুব ভালোভাবে এই অংশটা রাখছি গ্রুমিং সেশনে, যে ম্যানারিজম, বিহেভিয়ার অ্যান্ড অ্যানারিজম। এবং এটা কিন্তু আমি উপস্থাপন করেছি যে এই পার্টটা ডেফিনেটলি রাখতে হবে। বিকজ তুমি যখন একটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করবে, ক্যামেরার সামনে তুমি কিন্তু একদম ফিটফাট সুন্দর কথা বলছো, বাট পেছনে গিয়ে তুমি ক্যামেরা পার্সনদের সাথে কি ব্যবহার করছো ওটাই তোমার আসল পরিচয়। এবং এবং ওটাই কিন্তু সারা জীবন মানুষ মনে রাখে। কি মনে আমরা রাখে যেটা যে মেয়েটা সেম ভালো ইন্ডাস্ট্রিতে ছিল। আছি, কিছু একদম। কথা তো কানে আসে যে আমি এমনও দেখেছি যে ধরো তোমার সামনে তোমার সাথে ভালো, কিংবা আমার সাথে হ্যাঁ। সামনে আমার সঙ্গে ভালো ছোট বোন কিংবা এরকম, বাট একটু ডিস্টেন্সে গেলেই শুনি যে না ও তো এটা যেটা এটা হয় আর খুব কি। স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। তো দেখবা সবাই কিন্তু এখন গ্রুপ গ্রুপ মেনটেন করে চলে না। সিন্ডিকেটটা হ্যাঁ, সিন্ডিকেট মেনটেন করে চলে। এটা কিন্তু তুমি আমার কোনো কাছে syndicate-এ আছো? ভালো না। আমি তো আসলে সবার সাথে কাজ করি। আমার কাছে মনে হয় যে আমি এমন একটা তরকারিতে তোমার কোনো গডফাদার আছে? Oh my সবার God! কাছে শুনি যে বাড়ির শখের অনেক পাওয়ার, বাড়ির শখের একজন হিডেন একজন গডফাদার আছে Oh যে my কিনা God! বাড়ির শখকে আমি নিয়ন্ত্রণ নিজেই করে। আমার গডফাদার, এটা আমি That's বলি। nice. কারণ আমার একদমই জিরো নলেজ নিয়ে আমি এখানে আসছি। যখন আমি স্টুডেন্ট ছিলাম, কিছু না বুঝেই আমি ক্যামেরার সামনে চলে আসছি, এবং সেখান থেকে কাজ করে 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 এত বছর পর এখন একটু আমরা বলতে পারি যে মানুষ আমাদেরকে একটু হলেও চিনে, তাও সোশ্যাল মিডিয়ার কল্যাণে। So তো proud of you. এখন কিন্তু ফেম অ্যান্ড মানি দুটো কামানোই খুবই সহজ, দেখো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য, বাট আমরা কিন্তু সেটা পাইনি। তো আমার কাছে মনে হয় যে এই যে যেটা তুমি বললে যে মানুষ চিনে ভালোবাসে, এটাই আসলে আমাদের সারা জীবন, এটাই এক সময় তুমি কাজ করব না, তখন এই যে মানুষরা মনে রাখবে, এটুকুই, আর কিছুই না। তো বারিশ, তুমি তো দিন দিন সুন্দরী থেকে আরো সুন্দরী হচ্ছ। ও না। হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? কারণ যেহেতু এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এখন সব জায়গাতেই কাজ করা যাচ্ছে, আর তুমি যেহেতু একজন মডেল ছিলা, মডেল থেকে তুমি হচ্ছে গিয়ে ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, সো তোমার কি অভিনয়ের প্রপোজাল আসে না? আগে অনেক আসতো, এখন তো আমাকে সবাই ব্র্যান্ড প্রমোটার হিসেবেই চিনে। বাট এখন যেই জায়গাটায় আমি কাজ করছি, এখানেই আসলে আমি সময় দিতে পারি না আসলে, ঘর সংসার বাচ্চা সামলে, তোমার একটা sweet পাশাপাশি baby। বিজনেসও করছি আলহামদুলিল্লাহ। সো ফিউচার প্ল্যানিং আসলে এটা তকদিরেই লেখা থাকে যে কি হবে। যেমন আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি ব্র্যান্ড প্রমোটার হব, আমি সত্যি কখনো ভাবিনি। তো আসলে ফিউচারে কি হবে সেটা কেউ জানে না, কেউ বলতে পারে না, বাট ভালো কাজ যেটা দর্শকদের ভালো লাগবে সেটা আমি সব সময় করতে চাই। আমরা একটু আগে অ্যাওয়ার্ড নিয়ে কথা বলছিলাম, এখন কিন্তু আসলে কিন্তু ব্যাঙের ছাতার মতো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যেটা আমরা না বললে সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করে। তো তুমি হয় না যে তুমি একটা অ্যাওয়ার্ড পেয়েছো, তুমি জাস্ট নিয়ে যাচ্ছ, কিন্তু তোমাকেও সেই একই কমেন্ট করবে হ্যাঁ, যে হ্যাঁ। তুমি কিন্তু যোগ্য এই অ্যাওয়ার্ডটার জন্য ব্র্যান্ড প্রমোটার হিসেবে, তখন তোমার কি অভিব্যক্তি হয়? আমি আসলে তাদের দোষ দিব না, কারণ আমরা যা দেখছি সেটাই শিখছি। তো এই জায়গাগুলো আসলে আমাদের সংশোধন করতে হবে, আমাদের গুরুজনেরা যারা আছেন বা অর্গানাইজার যারা আছেন তাদের এটা সংশোধন করতে হবে। আর দেখো, একটা অনুষ্ঠানে আসলে আমরা যদি কেউ না যাই, সেই অনুষ্ঠানটা সাকসেসফুল হয় না, আলোকিত হয় না। হ্যাঁ, true. অনেক সময় অনুরোধেও কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা আসলে না করতে পারি না, না করতে চাইও না। যেতে হয় অনেক জায়গায়, কিন্তু চেষ্টা করি যে একটু অ্যাভয়েড করার, এটা বরাবরই চেষ্টা করি। চলো আমরা একটু আমাদের দেশের সেলিব্রিটিদের কাছে যাই, মানে তোমার পছন্দের
অ্যাক্টরকে অ্যাক্ট্রেসকে কাদের ছবি দেখা হয়, কাদের ও নাটক মাই দেখা গড, হয়, এটা কাকে তো ফলো করা হয়। একজনের নাম বললে তুমি আসলে মোটামুটি হবে না। সবার সাথেই তোমার পদচারণা হ্যাঁ, আছে। তো একজনের নাম বললে বাকিরা তো অনেক কষ্ট পাবে। কষ্ট পাওয়ার তুমি বাদ দিয়ে দাও, জাস্ট নিউট্রাল একটা কথা বলতে হবে না তোমাকে, তোমার যেটা সত্যি ওপিনিয়ন ওটা তুমি বলো, যে হুজ ইওর ফেভারিট অ্যাক্টর। মুভি হলে গিয়ে দেখতাম যখন, তখন শাকিব অপু জুটিটা অনেক জনপ্রিয় ছিল। ওনাদের মুভি দেখতাম, পূর্ণিমার মুভি দেখেছি, তখন যারা কাজ করতেন, রিয়াজ, ফেরদৌস, ওনারা কাজ করতেন, তাদের মুভি দেখেছি। এরপর আসলে তেমন একটা দেখা হয় আর না। বলিউডে? বলিউড আমি ওভাবে মুভি দেখি না, আমি অত সময় পাই না সত্যিকার অর্থে। আমার হাজবেন্ড দেখে, আমি ওটা জেনে নেই যে কি আসলে। ভাইয়ার ফেভারিট কে? ওরা বেশিরভাগ হচ্ছে হলিউডের মুভি দেখে, আর আমার মেয়েও মুভি দেখে এখন। ও বাবা। ইংরেজি মুভি দেখে। ও যেহেতু ইংরেজি মিডিয়ামে পড়ছে, সো ও মুভিগুলো দেখে, বুঝে, মানে বাচ্চাদের রিলেটেড, কিডস রিলেটেড কিছু মুভি থাকে না, ওগুলো। যেটা স্পাইডারম্যান এসেছে, বাবুকে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমার সময় হয় না, ওর বাবাই বেশিরভাগ নিয়ে যায়। আমি চেষ্টা করি সময় করে যাওয়ার জন্য, সব কিছু ম্যানেজ করে। তবে মুভি হলে গিয়ে ওভাবে দেখা হয় না। আরেকটা বিষয় হচ্ছে, বাইরে খুব ওপেন প্লেসে এখন আসলে যাওয়া হয় না। দূর থেকে মানুষ একটা ছবি ভিডিও করে ছেড়ে দেয়। এখন অনেক মোবাইল সাংবাদিক হয়ে গেছে যারা কিনা খুবই, মানে আমি অপ্রস্তুত, কিন্তু ওরা ভিডিও করে। রিজার্ভ হয়ে গেছি এজন্য এখন। দ্যাটস গ্রেট। সো তোমার গান শোনা হয় কার? আছে না যে প্রিয় সিঙ্গার? এইটাও হচ্ছে, আমি লাস্ট যখন আমি গান শুনতাম তখন হাবিব ওয়াহিদ। লাস্টে যখন গান শুনতাম, গার্ল তুমি তো পুরো রোবট হয়ে যাচ্ছ তোমার। একদম, আমি আসলে মাঝে মধ্যে বলি যে আমার মনে হয় সকালে উঠে কেউ সুইচ অন করে দেয়, রাতে সুইচ একটু তো ব্রেক নেওয়া উচিত সবকিছু থেকে। দেখো, দায়িত্বের জায়গা থেকে আসলে আমরা পারি না, কারণ আসলে ব্র্যান্ড প্রমোশন জায়গাটা এরকম যে প্রতি মিনিটে তোমার কোটি কোটি টাকার বিজনেস রান হচ্ছে। সো আমি চাইলেও স্টপ থাকতে পারি না। আমি স্টপ থাকলে অনেক জায়গায় আসলে এটা মেনটেন করতে পারবো না। তো নিজের জন্য এখন একটু কম আমি বাঁচি। এখন হচ্ছে যে দায়িত্বটা আমার, এটা সবার তকদিরে হয় না আসলে, যারা জানো। কারণ আমি হয়তো যে লাইফটা লিড করছি, আরও 10টা মেয়ে 100টা মেয়ে ড্রিম দেখছে যে এই লাইফটা লিড করার, কিন্তু আমিই জানি যে এটার জন্য কত স্যাক্রিফাইস আমাকে করতে হয়। ফ্যামিলি থেকে অনেক সময় দূরে থেকে কাজ করতে হয় আমাদের, মাসের পর মাস উইদাউট এনি ব্রেক আমাদের কাজ করতে হচ্ছে, অসুস্থ থাকলেও আমাদের হাসি মুখে লাইভে দাঁড়াতে হচ্ছে। সো এটা আসলে একটা দায়িত্বের জায়গায় চলে গেছে এখন। আমরা যেহেতু একটা টেলিভিশনের জায়গায় আছে, তো তার মানে কি যারা হচ্ছে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আছে কিংবা সব সেক্টরে যারা আছে, সবাই কিন্তু দেখতে পারবে এই অনুষ্ঠানটা। সো যে আমাদের দেশের লাল সবুজের পতাকা ওই বিশ্ব মঞ্চে তুলে ধরবে, তার জন্য তো আমাদের জিটিভির পক্ষ থেকে অবশ্যই শুভকামনা রয়েছে। সব শেষে যেই মেয়েটার স্বপ্ন দেখছে, অলরেডি তো তোমরা তো প্রচার করা শুরু করে দিয়েছো, তো তার জন্য সব শেষে তুমি কি বলবা? যে মেয়েটার স্বপ্ন দেখছে কিংবা যে আসবে, তার জন্য ভবিষ্যতে কি কি ফ্যাসিলিটিস তোমাদের পক্ষ থেকে দিচ্ছ? মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ আসলে অনেক পুরাতন একটা বিউটি প্যাজেন্ট। সো এইটার রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো অলমোস্ট সবাই জানে। তো এটা এবার অনেক বড় পরিসরে হচ্ছে এবং মঞ্চ তৈরি হয়ে গেছে। এবার শুধু যোগ্য পাত্রীর খোঁজে আমরা আছি। অ্যান্ড ক্রাউন রিভিলিং প্রোগ্রামে ইনশাল্লাহ সব কিছুই আমরা জানতে পারব। কারণ হচ্ছে তোমার যেটা হয় যে অনেক সময় আমি দেখেছি নিজের থেকে, যে ধরো কম্পিটিশনের আগে অনেকে অনেক কিছু বলে, যখন কিনা একটা মেয়ে ব্যাক করে তখন তো আমার ঘরেই তো আমি ফিরে আসবো, যে আমাকে হচ্ছে গিয়ে পাঠাবে। তো তারা যদি প্রপার ইনিশিয়েটিভটা না নেয়, তো অন্য মানুষ আমাকে কিভাবে কাজ দেবে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের এখান থেকে অলরেডি যেসব ব্র্যান্ড এনরোজ হয়েছে সেসব জায়গায় বিভিন্ন কোম্পানিতে সে তো ডেফিনেটলি কাজ করতে পারবে। আর যখন কোনো বিউটি প্যাজেন্ট থেকে একটা মেয়ে তৈরি হয়ে বের হয়, তাকে কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রিতেও সবাই লুফে নেয়, মিডিয়া কভারেজ থেকে। সিন্ডিকেট একটা কথা আছে। হ্যাঁ, একদমই। তো আমি সবসময় পজিটিভ চিন্তা করি, আমি বেস্ট উইশেস জানাই। যেই হোক, ঢাকা থেকে হোক, ঢাকার বাইরে থেকে হোক, যেই হোক, আমি চাই যে সে বিশ্ব দরবারে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে এবং আমরা যাতে প্রাউড ফিল করি তাকে নিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে বারিশ, তুমি তো ভীষণ রকম ব্যস্ত থাকো, সেটা তুমি সোশ্যালেও দেখি, এমনিতেও দেখি, বাট এত সময় ধরে আমাদের কাছে আছো, সময় দিয়েছো, অনেক কথা হয়েছে আমাদের। তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে। ধন্যবাদ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। ধন্যবাদ জিটিভি, স্যান্ডেলিনা, শোবিজ ওয়ার্ল্ডকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে আমি যেহেতু ন্যাশনাল কালচার আইকন হিসেবে যুক্ত হয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি।
দর্শক, এই ছিল আমাদের স্যান্ডিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের আয়োজন। আজকের মতো আমি জারিন চলে যাচ্ছি, আবার চলে আসবো পরবর্তী সপ্তাহে নতুন কোনো গেস্টকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।